আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমাউল হোসনা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। আশা করি তোমরা ভালো আছো এবং আজকের অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য মনোযোগের সাথে বসেছ। আমরা পড়ছি পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এই কোর্স থেকে আজ আমরা পড়ব মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্টেস্কোর আইন ও স্বাধীনতা বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার্স অফ মন্টেস্কো, এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি ক্ষমতা স্বতন্ত্রীকরণ শব্দগুলো দিয়ে কি বোঝায়। স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে আলাদাকরণ। স্বতন্ত্র মানে আলাদা, ভিন্ন, সেপারেট। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে ক্ষমতাকে আলাদা করে দেওয়া। এখানে ক্ষমতা তোমার আর আমার ক্ষমতাকে বোঝানো হবে না, এখানে ক্ষমতা বলতে বোঝানো হবে সরকারের ক্ষমতাকে। সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আলাদা করে দেওয়া। এখন আমরা দেখি সরকারের ক্ষমতা কী ধরনের। সরকারের যে ক্ষমতা আছে সেটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: আইনমূলক ক্ষমতা, শাসনমূলক ক্ষমতা এবং বিচার সংক্রান্ত ক্ষমতা। এই 3 ধরনের ক্ষমতাকে 3টি বিভাগের হাতে ন্যস্ত করা, এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ না করা, এক বিভাগ তাদের কাজের জন্য অন্য বিভাগগুলোর কাছে জবাবদিহি না থাকা, এরই নাম হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে বলি, আইন বিভাগ বললে আমরা বুঝব যে আইনসভার যে সদস্যরা, পার্লামেন্টের যে সদস্যরা, সহজ ভাষায় সংসদ সদস্য, আমাদের দেশের কথা যদি আমরা বলি, জাতীয় সংসদের সদস্য। আর শাসন বিভাগ বললে আমরা বুঝব মূলত মন্ত্রীদের। আইন বিভাগ বললে আমরা এমপিদের বুঝব, শাসন বিভাগ বললে মন্ত্রীদের বুঝে নেব এবং শাসন বিভাগে মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি অন্তর্ভুক্ত থাকবেন। আর বিচার বিভাগ বলতে বিচার কাজের সাথে সম্পর্কিত যারা, অর্থাৎ আদালত তোমরা সবাই চিনো, সেখানে বিচার কার্যের সাথে সম্পর্কিত যারা, তাদের নিয়ে হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ বলতে কি বোঝাচ্ছে, কাদের কি বোঝাচ্ছে, সেটার স্পষ্ট ধারণা নিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। শিক্ষার্থীবৃন্দ, মন্টেস্কো তার দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা সেখান থেকে পড়ছি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে তোমার 3 বিভাগের কাজ 3টি শ্রেণীর ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা সম্পাদন, এক শ্রেণীর কাজে অন্য শ্রেণীর হস্তক্ষেপ না করা এবং এক শ্রেণীর কাজের জন্য অন্য শ্রেণীগুলোর কাছে জবাবদিহি না থাকা, এর নাম হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আমরা এখন একটু পয়েন্ট দিয়ে বিষয়টা মনে রাখার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য হিসেবে কিছু পয়েন্ট দেওয়া আছে। আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে সংজ্ঞা এতক্ষণ বলেছি, মূলত সেটাই একটু পয়েন্ট দিয়ে বুঝিয়ে বলা। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথক বিভাগের হাতে ক্ষমতা, অর্থাৎ সরকারের যে প্রধান 3টি ক্ষমতা, সেই ক্ষমতা
পৃথকভাবে 3টি বিভাগের হাতে ন্যস্ত থাকবে। আইন প্রণয়নমূলক ক্ষমতাটা আইন বিভাগের হাতে, শাসন সংক্রান্ত ক্ষমতা শাসন বিভাগের হাতে এবং বিচার সংক্রান্ত ক্ষমতাটা বিচার বিভাগের হাতে ন্যস্ত থাকবে। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা পৃথক ব্যক্তিবর্গের হাতে, অর্থাৎ যেই ব্যক্তিবর্গের হাতে আইন প্রণয়নমূলক ক্ষমতা থাকবে, আইন সংক্রান্ত ক্ষমতা থাকবে, তাদের হাতে শাসন সংক্রান্ত বা বিচার সংক্রান্ত ক্ষমতা থাকবে না। আবার যাদের হাতে শাসন সংক্রান্ত ক্ষমতা থাকবে তাদের হাতে আইনমূলক বা বিচারমূলক কোনো ক্ষমতা থাকবে না। একইভাবে যেই ব্যক্তিবর্গের হাতে বিচার সংক্রান্ত ক্ষমতা থাকবে তাদের হাতে আইনমূলক বা শাসনমূলক কোনো ক্ষমতা থাকবে না। এভাবে ক্ষমতা পৃথক ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত করার নামই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। নির্দিষ্ট ও সীমাবদ্ধ ক্ষমতার পরিধি, অর্থাৎ এই বিভাগগুলোর ক্ষমতাটা নির্দিষ্ট থাকবে, সীমায়িত থাকবে। কোন বিভাগ কতটুকু ক্ষমতা চর্চা করতে পারবে সেটার একটা পরিধি নির্দিষ্ট করে দেওয়া থাকবে, সেই পরিধির বাইরে গিয়ে তারা কাজ করতে পারবে না। নিজ ক্ষেত্রে স্বাধীন ও চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটি বিভাগ তার নিজস্ব পরিধিতে থেকে, নিজস্ব ক্ষমতার পরিধিতে থেকে স্বাধীনতা চর্চা করবে, স্বাধীনভাবে সে ক্ষমতা চর্চা করবে। প্রত্যেকটি বিভাগ অন্য 2 বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন থাকবে এবং প্রত্যেকটি বিভাগ তাদের উপর অর্পিত নিজস্ব ক্ষমতা যে চর্চা করবে, নিজস্ব ক্ষমতা চর্চার মাধ্যমে যে সিদ্ধান্ত তারা নেবে, যে নীতি তারা নির্ধারণ করবে, সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে অন্য 2 বিভাগ আর কিছু বলার ক্ষমতা রাখে না। তারপর দেখো, এক বিভাগ কর্তৃক অন্য বিভাগে হস্তক্ষেপ থাকবে না। এক বিভাগ অন্য 2 বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকবে, অর্থাৎ আইন বিভাগের উপর শাসন বিভাগ এবং বিচার বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। শাসন বিভাগের উপর আইন বিভাগ এবং বিচার বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তেমনিভাবে বিচার বিভাগের উপর আইন বিভাগ ও শাসন বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ পয়েন্ট দেখতে পাচ্ছি, এক বিভাগের নিকট অন্য বিভাগের জবাবদিহিতার অনুপস্থিতি, অর্থাৎ শাসন বিভাগ এবং বিচার বিভাগের কাছে আইন বিভাগ কোনো জবাবদিহি করবে না তাদের কাজের জন্য। তেমনিভাবে শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের কাছে তাদের কোনো কাজের জন্য জবাবদিহি করবে না। এবং একইভাবে বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করবে না, অর্থাৎ জবাবদিহিতার অনুপস্থিতি এখানে থাকবে, জবাবদিহিতার উপস্থিতি থাকবে না। আমরা যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ দেখলাম এর মাধ্যমেই আমরা মোটামুটি জেনে গেলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিষয়টা কি। এখন আসো যে মন্টেস্ক্যু কেন ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে এত জোরালোভাবে কথা বলেছেন, কেন তিনি ক্ষমতাকে এভাবে আলাদা করে দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব হিসেবে কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে পয়েন্টগুলো দিয়েছি। আমি পয়েন্ট ভিত্তিক ওভাবে বিস্তারিত ব্যাখ্যা করব না, 2-1টি বাক্যে গুরুত্বটা তোমাদের বোঝাবো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কেন গুরুত্বপূর্ণ, মন্টেস্ক্যু কেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে কথা বলেছেন। মন্টেস্ক্যু তার দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে বলছেন যে ব্যক্তির অধিকার রক্ষার জন্য
ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় এবং এর মাধ্যমে স্থিতিশীল একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে। এভাবে বিভাগগুলোর হাতে আলাদা আলাদাভাবে ক্ষমতা দিতে হবে। প্রত্যেক বিভাগকে অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত করতে হবে, তাহলে আমাদের এই বিষয়গুলো রক্ষা সম্ভব এবং এর মাধ্যমে আমরা একটি স্থিতিশীল সমাজ পেতে পারি। এই হচ্ছে মোটামুটি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কিত ধারণা। এখন আমরা দেখব সমালোচনা। এটাকে বলা যাবে যে পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়, এই কথার পক্ষে যুক্তি। অনেক সময় তোমাদের প্রশ্নটি এইভাবে হয়ে থাকে পরীক্ষায় যে পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, যুক্তি দিয়ে বোঝাও। সেক্ষেত্রে এই সমালোচনার এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে কেন পূর্ণ স্বতন্ত্রীকরণ আসলে সম্ভব না এবং সেটা আমাদের প্রত্যাশিতও নয়, সেটা করা যায় না। দেখো, প্রথমে এখানে আছে সরকার অখণ্ড সত্তা, অর্থাৎ সরকারকে একটি জীবদেহের সাথে তুলনা করা যায়। তোমার আমার যে দেহ, এ দেহ থেকে যদি মাথা, হাত, পা, পেট সব কিছু যদি আলাদা করে ফেলা হয়, তাহলে কিন্তু আমাদের এই দেহটির কোনো অস্তিত্ব থাকবে না। এ দেহটি মরে যাবে, প্রাণহীন হয়ে যাবে, অচল হয়ে যাবে, কোনো কাজ করতে আর পারবে না। তেমনিভাবে আমরা বলতে চাই যে সরকারের যে 3 ধরনের ক্ষমতা আছে, এই 3 ধরনের ক্ষমতা যাদের উপর দেওয়া আছে সেই 3টি বিভাগ নিয়ে সরকার একটি অখণ্ড সত্তা। এই বিভাগগুলোকে যদি সম্পূর্ণরূপে আলাদা করে ফেলা হয়, তবে সেটিও অচল হয়ে যাবে, প্রাণহীন হয়ে যাবে, যেমনটি জীবদেহের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর দেখো, পূর্ণ স্বতন্ত্রীকরণ অসম্ভব। একেবারে পূর্ণভাবে, সম্পূর্ণভাবে স্বতন্ত্রীকরণ অসম্ভব আমরা সমালোচনায় বলবো, কারণ পূর্ণ স্বতন্ত্রীকরণ কোথাও আসলে প্রয়োগ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবর্তন হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণরূপে প্রয়োগ সম্ভব হয়নি। শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগের সাথে খেয়াল করো। মার্কিন যুক্তরাষ্ট্রে আইন পরিষদ যেটি, আইন বিভাগ যেটি, সেটি শাসন বিভাগীয় কাজ সম্পাদন করে থাকে। আইন বিভাগের কোন কাজ করার কথা? কেবল আইন প্রণয়ন নিয়ে তাদের থাকার কথা মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী। কিন্তু দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন পরিষদ আমরা বলছি যে শাসন বিভাগীয় কিছু কাজ সম্পাদন করে থাকে। যেমন সেখানকার রাষ্ট্রপতি, যিনি একজন শাসন বিভাগের একজন সদস্য, সেখানকার রাষ্ট্রপতির মনোনয়ন সিনেট অনুমোদন করে, যেটা তাদের আইন পরিষদ, এবং আইন বিভাগ বিচার বিভাগীয় কিছু কার্য করে থাকে। যেমন রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপতি কিন্তু আইনসভা কর্তৃক অপসারিত হতে পারেন ইমপিচমেন্টের মাধ্যমে। তেমনিভাবে আবার দেখো, সেখানকার বিচার বিভাগ কিন্তু কিছু আইন প্রণয়ন করতে পারে। কিভাবে? বিচার কার্য সম্পাদন করতে গিয়ে যদি কোনো স্পষ্ট আইন না থাকে, সেখানে কিন্তু বিচারকদের হাতে এই ক্ষমতা দেওয়া থাকে যে তারা নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী সেই বিষয়টির সমাধান করবে, এবং যেই প্রেক্ষিতে যে সিদ্ধান্ত তারা দেবে, পরবর্তীতে একই পরিস্থিতি উদ্ভূত হলে একই সিদ্ধান্ত দেওয়া হবে মর্মে আইনে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিচার বিভাগও আইন সংক্রান্ত কিছু কাজ করে থাকে। এখন দেখো, মন্টেস্কু বলেছিলেন যে গ্রেট ব্রিটেন
ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয়েছিল, কিন্তু সমালোচকদের মতে সে দেশেও কোনোদিন সেটা কার্যকর হয়নি। যেমন ব্রিটিশ যে আইনসভা, ব্রিটেনের যে আইনসভা, ব্রিটিশ পার্লামেন্ট, সেটা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। কিভাবে সেটা আমরা বুঝব? যে এই মন্ত্রিসভার সদস্যরা বা মন্ত্রীরা আইনসভার সদস্যদের কাছে তাদের কাজের জন্য দায়ী থাকে। আইনসভার সদস্য যারা, তাদের মধ্য থেকে কিন্তু মন্ত্রিসভা গঠন করা হয়, অর্থাৎ মন্ত্রিসভার সদস্যরা আইনসভারও সদস্য, যেমনটি আমাদের দেশেও আছে। আবার প্রধানমন্ত্রী যিনি, তিনি মন্ত্রিসভার নেতা, আইনসভারও নেতা। ব্রিটেনের ক্ষেত্রে দেখো, সর্বোচ্চ বিচারালয়ের যে সদস্য, তারা কিন্তু তাদের আইনসভা, পার্লামেন্টের উচ্চকক্ষ যে লর্ড সভা, সে সভারও সদস্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই ব্যক্তি কিন্তু দুই বিভাগের সদস্য একই সময়ে থাকছে, অর্থাৎ দুই ধরনের ক্ষমতা তারা চর্চা করতে পারছে এবং এক বিভাগ অন্য বিভাগের কাছে কাজের জন্য দায়ী থাকছে। এক ব্যক্তি তাদের কাজের জন্য অন্য বিভাগের কাছে দায়ী থাকছে, জবাবদিহি থাকছে। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ পূর্ণভাবে কার্যকর হয়েছে আমরা কোনোভাবেই বলতে পারি না। এখন দেখো, আমরা বলছি যে পূর্ণ স্বতন্ত্রীকরণ অস্বাভাবিক। এখানে সমালোচকরা বলছেন যে সরকারের ক্ষমতাকে যদি পূর্ণভাবে আলাদা করে ফেলতে হয়, তবে প্রত্যেক বিভাগকে একই পর্যায়ে ফেলতে হয়। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে একই পংক্তিতে বা একই পর্যায়ে ফেলতে হবে। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগের প্রাধান্য থাকছে, আবার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় শাসন বিভাগের প্রাধান্য থাকছে। অর্থাৎ একই রকমের মর্যাদাশীল, একই রকমের গুরুত্বপূর্ণ অবস্থানে বিভাগগুলো থাকছে না। তারপর দেখো, শাসন ব্যবস্থার মান অবনত হয় কিসের মাধ্যমে? ক্ষমতা পূর্ণভাবে স্বতন্ত্রীকরণ করা হলে শাসন ব্যবস্থার মান অবনত হবে। শাসন ব্যবস্থা তার মান ধরে রাখার জন্য, একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য, ভালো মানের শাসন প্রতিষ্ঠার জন্য এক বিভাগের সাথে অন্য বিভাগের কাজের কিন্তু সমন্বয় প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ আলাদাভাবে যদি তারা কাজ করে, তাহলে শাসন ব্যবস্থা তার মান ধরে রাখতে পারবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি শাসন ব্যবস্থায় অচলাবস্থা, অর্থাৎ প্রত্যেক বিভাগ এবং প্রত্যেক বিভাগের ব্যক্তিবর্গ যদি আলাদা আলাদাভাবে নিজের মতো করে কাজ করে যায়, অন্য বিভাগের সাথে যদি কোনো সম্পর্ক তাদের না থাকে, তবে যে সমন্বয়হীনতা দেখা দিবে, সে সমন্বয়হীনতা কিন্তু শাসন ব্যবস্থায় একটা অচলাবস্থা সৃষ্টি করতে পারে। শাসন বিভাগ তার নিজস্ব গতিতে আর চলতে পারবে না, এটাই বলা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ত্রিমুখী বিভক্তিকরণ সঠিক নয়। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে আমরা পেয়েছি যে সরকারের ক্ষমতাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, তিনটি বিভাগের হাতে সেই তিন ধরনের ক্ষমতা ন্যস্ত করা হয়। সমালোচকদের কেউ কেউ বলছেন যে সরকারের ক্ষমতা তিন প্রকার নয়, এই ত্রিমুখী বিভক্তিকরণটা সঠিক নয়। সরকারের ক্ষমতা মূলত দুই প্রকার, আইন সংক্রান্ত এবং শাসন সংক্রান্ত। যাই হোক, আমরা সর্বশেষ পয়েন্টে এসেছি, ব্যক্তির স্বাধীনতার অবশ্যম্ভাবী সহায়ক নয়। মন্টেস্কু বলেছেন যে ব্রিটেনের জনগণ ব্যক্তির স্বাধীনতা ভোগ করতে পারে,
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হওয়ার ফলে। কিন্তু সমালোচকদের মতে এটি একটি ভ্রান্ত ধারণা, বিষয়টি সঠিক নয়। সমালোচকরা বলছেন যে ব্রিটেনে কখনো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয়নি, বরং সমালোচকরা বলছেন যে এটি কার্যকর হলেই বরং ব্যক্তির স্বাধীনতার জন্য সেটি একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে, বাধা হয়ে দাঁড়াতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করে বোঝার চেষ্টা করলাম ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। মন্টেস্কো কি বুঝিয়েছেন এই তত্ত্ব সম্পর্কে, মন্টেস্কোর যে ধারণা সেটি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ। তো এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা থাকলেও আমরা শেষে মূল্যায়ন হিসেবে আমরা বলবো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কিছু ক্ষেত্রে দরকার আছে, যেমন বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করা, স্বতন্ত্র করার প্রয়োজন আছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এবং আমরা জানি বিভিন্ন দেশে এই বিচার বিভাগকে স্বাধীন এবং স্বতন্ত্র করা হয়েছে, অন্য দুই বিভাগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কাজ না করলেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আমাদের আলোচনা আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলে, ধন্যবাদ সকলকে।